সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। জমি জমার সমস্যা এবং সমাধান চ্যানেলের পক্ষ থেকে আমি আনন্দচন্দ্র দাস আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এবং সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি। দর্শক, আজকে একটি গতানুগতিক বিষয় নিয়ে আমি আলোচনা করব। সেটি হচ্ছে জমি কেনার পূর্বে কোন তিনটি বিষয় না দেখলে নয়। জমি কেনার পূর্বে অবশ্যই আপনাকে এই তিনটি বিষয় দেখতে হবে। যে বিষয়টি আমি এখন আলোচনা করব, যে তিনটি বিষয় নিয়ে আমি আলোচনা করব, সেই তিনটি বিষয় আপনি যদি দেখে কিনেন জমি, তাহলে আপনি অবশ্যই প্রতারিত হবেন না, নচেত আপনি ঠকে যেতে পারেন। আসুন জেনে নেই কোন কোন বিষয় আপনাকে জানতেই হবে। আমি সেই বিষয়গুলোকে তিনটি শ্রেণীতে ভাগ করেছি। এই তিনটি বিষয় যদি আপনি দেখে নেন, তাহলে আমি নিশ্চিত যে আপনি সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন। এক নম্বর হচ্ছে জমির মালিকানার ধারাবাহিকতা সঠিক আছে কিনা। জমির মালিকানার ধারাবাহিকতা সঠিক আছে কিনা। 2 নম্বর দেখবেন হচ্ছে জমিটির দখল যার কাছ থেকে কিনছেন দাতার আছে কিনা। নিরঙ্কুশ দখল, বিতর্কিত দখল দেখে জমি কিনবেন না। আর 3 নম্বর হচ্ছে জমিটি অন্য কোনো সংস্থার অন্তর্ভুক্ত কিনা। এই তিনটি বিষয় যদি আপনি দেখে কিনেন জমি, তাহলে নিশ্চিত যে আপনি সঠিক জমি কিনছেন বা কিনছেন না। আচ্ছা, চলুন এবার বিস্তারিতভাবে বর্ণনা করি। প্রথমে যে বিষয়টা আসছে সেটি হচ্ছে যে জমি কেনার পূর্বে জমির মালিকানার ধারাবাহিকতার ইতিহাস জেনে নেবেন। জমির মালিকানার ধারাবাহিকতা সঠিক আছে কিনা সেটি জানতে হলে প্রথমে আপনাকে যে বিষয়টি করতে হবে সেটি হচ্ছে যে আপনি যার কাছ থেকে জমি কিনছেন, যে জমিটি ক্রয় করছেন, সেই জমিটির কাগজপত্র নেবেন। সেই কাগজপত্রগুলো ধারাবাহিকভাবে মেলাবেন। আপনি সিএস রেকর্ড থেকে মেলাতে পারেন, অথবা বর্তমান থেকে মেলাতে মেলাতে পেছন দিকে অর্থাৎ সিএস রেকর্ড পর্যন্ত মেলাতে পারেন। যেমন আপনি যার কাছ থেকে জমিটি ক্রয় করছেন তিনি কার কাছ থেকে ক্রয় করেছেন, কিংবা তার আগের মালিক কার কাছ থেকে ক্রয় করেছেন, তার আগের মালিক কার কাছ থেকে ক্রয় করেছেন। ঠিক আছে, এইভাবে আপনি মিলিয়ে মিলিয়ে সেতুর মতো আর কি, একটি সেতুর মতো একটির পর একটি স্ল্যাব বসে, যেটির মধ্যে শিকলের মতো একটির পর একটি গাঁথা থাকে, সেরকম আপনি মিলিয়ে নেবেন যে কার পরে কে কিনেছে, কার আগে কে কিনেছে। এইভাবে মেলাতে মেলাতে আপনি এস রেকর্ড পর্যন্ত যাবেন, বা বর্তমানে যে বিএস রেকর্ড আছে সেই বিআরএস রেকর্ড পর্যন্ত যাবেন। বিআরএস রেকর্ডের পূর্বে হয়েছে এস রেকর্ড, সেই এস রেকর্ড পর্যন্ত মিলাবেন যে এই এস রেকর্ড পর্যন্ত কিভাবে জমির মালিকানা হস্তান্তরিত হলো। এরপর এস রেকর্ড পর্যন্ত মিললে আপনি যাবেন যে এস রেকর্ডটা কিভাবে হয়েছে সেই রেকর্ডকৃত মালিকের নামে। ঠিক আছে, কারণ ওই এস রেকর্ডটা যেভাবে এস রেকর্ডের মালিক যেভাবে মালিক হয়েছে, হয়তো দলিল মূল্য হয়েছে, হয়তো ওয়ারিশ সূত্র হয়েছে, কিভাবে হলো তার জন্য মিলাতে হলে আপনাকে এস রেকর্ড থেকে সিএস রেকর্ড পর্যন্ত মিলাতে হবে। আচ্ছা, এভাবে যদি না মিলান তাহলে আপনাকে শুরু করতে হবে সিএস রেকর্ড থেকে। আপনি যে জমিটি ক্রয় করছেন সেই জমিটির দাগ খতিয়ান এগুলো নেবেন, নিয়ে সিএস রেকর্ড ধরবেন। সিএস রেকর্ডে ধরুন একজনের নাম আছে যদু বা মধু, যার নামে থাক তার নাম ধরে এস রেকর্ড পর্যন্ত কিভাবে সেই সম্পত্তি হস্তান্তরিত হলো, অর্থাৎ এস রেকর্ডে যার নাম এসেছে তার নাম কিভাবে হলো। সিএস রেকর্ডের থেকে সে হয়তো দলিল মূল্যে পেয়েছে বা ওয়ারিশ সূত্রে পেয়েছে, যেভাবে পেয়েছে আপনি সেটি জেনে নেবেন। এখন যদি এস রেকর্ডটা যদুর ছেলে মধুর নামে হয়ে থাকে কিংবা তার নাতির নামে হয়ে থাকে, তাহলে মিলে গেল। আর যদি এরকম হয়ে থাকে যে না সিএস রেকর্ডের মালিকের কাছ থেকে কেউ কিনেছে এবং যে কিনেছে তার নামে রেকর্ড হয়েছে, তাহলে ওকে। আর যে কিনেছে যদি তার নামে রেকর্ড না হয়ে থাকে, তাহলে অবশ্যই সে আরও কারো কাছে বিক্রি করেছে, সে হাত ঘুরে তারপরে এসেছে। তো দর্শক, এইভাবে আপনি সিএস রেকর্ড থেকে ধারাবাহিকভাবে মালিকানা মিলিয়ে নেবেন। যদি দলিল মূল্য হস্তান্তরিত হয়ে থাকে তাহলে সেই দলিলগুলো আপনি সংগ্রহ করবেন, মালিকের কাছ থেকে যাবেন,
অথবা সামান্য কিছু টাকা পয়সা খরচ করে একটু পরিশ্রম করে জমি কেনার পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনি সেটি রেজিস্ট্রি অফিস, জেলা রেজিস্ট্রি অফিসে গিয়ে সেই দলিলগুলো চেক দিবেন। যদি না তুলেন, জমিগুলো যদি সে না তুলতে পারেন, তাহলে চেক দিবেন যে এটি কার কার নামে আছে, তারা তথ্য আপনাকে জানিয়ে দিবে। ঠিক আছে? এভাবে সিএস রেকর্ড থেকে এসএ রেকর্ড, এসএ রেকর্ড থেকে বিআরএস রেকর্ড বা সিটি জরিপ, মহানগর জরিপ, প্রত্যেকটা জরিপ কিভাবে আসলো সেই ধারাবাহিক আপনি মিলিয়ে নেবেন। দলিল মূল্য হতে পারে ওয়ারিশ মূল্যে। ঠিক আছে? আর একটি বিষয় হচ্ছে যে যদি ওয়ারিশ সম্পত্তি হয়ে থাকে তাহলে কোনো ওয়ারিশের এই বিষয়ে কোনো আপত্তি আছে কিনা। ঠিক আছে দর্শক, এটি হলো প্রথম মালিকানা, প্রথম নম্বর শর্ত যে জমির ধারাবাহিক মিল আপনি মিলে নেবেন, জমির মালিকানা ধারাবাহিকতাটা মিলে নেবেন। আচ্ছা, দ্বিতীয় নম্বরে যে ইম্পর্টেন্ট বিষয়টি আছে সেটা হচ্ছে দখল। খুবই একটি ইম্পর্টেন্ট একটা ব্যাপার। যদি আপনি যার কাছ থেকে জমিটা কিনছেন তার যদি দখলে না থাকে, সাবধান, এই জমি কিনবেন না। কারণ আপনি আপনার টাকা দিয়ে আপনি বিবাদ বা মামলা কেনার দরকার নেই। ঠিক আছে দর্শক? দ্বিতীয় নম্বর যেটা হচ্ছে দখল। যার কাছ থেকে জমি কিনছেন তার দখল থাকতে হবে। অন্য মানুষের দখল আছে, যদি সে বলে যে না আমি ওর দখলে আছে, আপনি দখলটা করিয়ে দেব, কিংবা তুমি কম দামে নাও, তুমি দখল করে নিও, এটি আপনার ব্যাপার। কিন্তু আমার পরামর্শ হলো ভুলেও এই কাজ করবেন না। দখলবিহীন সম্পত্তি কখনোই কিনবেন না, তাহলে গলার কাটা হয়ে যাবে, রাত্রে ঘুম হারাম হয়ে যাবে। ঠিক আছে? কষ্টার্জিত টাকা জলে যাবে। সর্বশেষ যে ব্যাপারটা 3 নম্বর, সেটি হচ্ছে এই যে জমিটা আপনি কিনছেন সেই জমিটি অন্য কোনো সংস্থার অধীনস্থ জমি কিনা। অন্য কোনো সংস্থা বলতে কি বোঝায়? যেমন এই সম্পত্তিটি জেলা প্রশাসক মহোদয়ের নামে রেকর্ডকৃত কিনা, মানে অর্থাৎ জেলা প্রশাসক মহোদয়ের নামে হলে কিন্তু সেটি 1 নম্বর খাস ক্ষতি এনে যাবে, অর্থাৎ সেটি খাস সম্পত্তি। কেউ কখনো ভুলেও খাস সম্পত্তি কেনে না নিজের টাকা দিয়ে। ঠিক আছে দর্শক, এটি আপনি কোথায় দেখবেন? এটি আপনি যে ইউনিয়ন ভূমি অফিস আছে আপনার খুব কাছে, সেটি একটু কষ্ট করে দেখে নিলে হবে যে এই দাগটা কি খাসে আছে কিনা, জেলা প্রশাসক মহোদয়ের নামে আছে কিনা। ঠিক আছে দর্শক, এটা দেখে নেবেন। 2 নম্বর যেটি দেখবেন যে এই সম্পত্তিটি এনিমি সম্পত্তি কিনা, অর্পিত সম্পত্তি কিনা। দর্শক জেনে রাখুন যে অর্পিত সম্পত্তি 2 ধরনের, একটি হচ্ছে ক শ্রেণীর, আরেকটি হচ্ছে খ শ্রেণীর। ক শ্রেণীরটি সরকার ছেড়ে দেয়নি, কিন্তু খ শ্রেণী যদি হয়ে থাকে তাহলে কোনো টেনশন নেই। খ শ্রেণীর সম্পত্তি সরকার ছেড়ে দিয়েছে, যার যার কাগজপত্র আছে সে সেটি দিয়ে নিজের নামে খারিজ বা নামজারি করলে ওকে। কিন্তু ক শ্রেণীর সম্পত্তি যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে ভেবেচিন্তে করতে হবে, কারণ এই ক শ্রেণীর সম্পত্তি নিয়ে কোর্টে মামলা করতে হবে। কোর্ট যদি সেই ব্যক্তিকে বলে এটি না মানে অবমুক্ত করে দেয়, যেটি ক শ্রেণীর সম্পত্তি না এই বলে ঘোষণা দেন, তবেই আপনি কিনতে পারেন। তবুও এই মুহূর্তে কেনা এখনও আমাদের অ্যাপিলেট ট্রাইব্যুনাল গঠন করা হয়নি। যে সমস্ত কোর্ট, জেলা কোর্টগুলো অর্পিত সম্পত্তি ট্রাইব্যুনাল রায় দিয়েছেন, সেই রায়ের বিরুদ্ধে আপিল সরকার করে রেখেছেন বা আপিল সরকার করেনি এরকম আছে, অর্থাৎ আপিলের ট্রাইব্যুনাল গঠন করা হয়নি। কাজে ক তফসিলভুক্ত সম্পত্তিগুলো আপনি এখনও কিনবেন না, এখনও সময় হয়নি। আচ্ছা, এই সম্পত্তিটি বন বিভাগের সম্পত্তি কিনা। দর্শক, বন বিভাগের সম্পত্তি যদি হয়ে থাকে তাহলে আপনি এই সম্পত্তি কিনবেন না, কারণ এই সম্পত্তিটি পাবলিকের না। আচ্ছা, বন বিভাগ এমন হয়ে থাকে যে বন বিভাগের সম্পত্তি পাবলিকের সম্পত্তি একত্রিত থাকতে পারে, তাহলে কিন্তু সেটা ডিমার্কেশনের ব্যাপার হয়ে থাকে। তাহলে সেটি বন ফরেস্ট অফিসার, জেলা প্রশাসকের অধীনে যে ভূমি অফিস আছে তাদের মাধ্যমে এটি ডিমার্কেশন করার সাপেক্ষে আপনাকে কিনতে হবে। অনেক
দৌড়ঝাঁপ পেরে সেটি কিনতে হবে। এখন আপনি চিন্তা করুন এতটুকু দৌড়ঝাঁপ আপনি পারবেন কিনা। দর্শক, এই গেল। এরপরে দেখবেন যে সেই জমিটি সিএনবি যদি রাস্তার পারে হয়ে থাকে, মহাসড়ক বা সড়কের পাশে হয়ে থাকে, তাহলে সিএনবি বা এলজিইডি এই সমস্ত দপ্তরের সম্পত্তি কিনা। এটা কীভাবে বুঝবেন আপনি? আপনি সিএনবি অফিসে যাবেন, এলজিইডি অফিসে যাবেন, তাদের অ্যাকোয়ার করা গেজেট আছে, সেই গেজেট আপনি দেখবেন, তাদের নকশা আছে, সেই নকশা দেখবেন, তাদের যে সার্ভেয়ার সাহেব আছে তাদের সাথে আলোচনা করে আপনি সিদ্ধান্ত নেবেন যে জমিটি আসলে সিএনবিতে যে গেছে কিনা। আচ্ছা, এই সম্পত্তিটি পানি উন্নয়ন বোর্ডের কিনা। যদি এই সম্পত্তিটি যদি এরকম থাকে যে একটি খালের পাড়ে, ঠিক আছে, তাহলে আপনি সেই পানি উন্নয়ন বোর্ডের যে নকশাটা আছে ততটুকু বাদ দিয়ে মেপে, হ্যাঁ, তারপর আপনি জমিটি ক্রয় করতে পারেন। আচ্ছা, এই বিষয়গুলো হচ্ছে যে অন্য কোনো দপ্তরের জমি কিনা, বা এটি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের জমি কিনা, এটি ওয়াকফ সম্পত্তি কিনা, ঠিক আছে, এটি কোর্ট অফ ওয়ার্ডসের সম্পত্তি কিনা, এই সমস্ত বিষয়গুলো আপনাকে জানতে হবে। সবচেয়ে ভালো হয় যদি আপনি ইউনিয়ন ভূমি অফিসে যান। ইউনিয়ন ভূমি অফিসে 98% তথ্য থাকে। তারা সেখানে ওই সম্পত্তিটি পূর্বে অধিগ্রহণ হয়েছে কিনা, কোন মন্ত্রণালয় অধিগ্রহণ করেছে, সেটি বন বিভাগের কিনা, সেটি পানি উন্নয়ন বোর্ডের কিনা, সেটি সিএনবির কিনা, সেটি খাস সম্পত্তি কিনা, সমস্ত তথ্য আপনি এই ইউনিয়ন ভূমি অফিসে পেয়ে যাবেন। যে তথ্য আপনি অন্য কোনো দপ্তরে এত তথ্য পাবেন না, কিন্তু ইউনিয়ন ভূমি অফিস এমন একটা অফিস, সেই অফিসে আপনি এটি পেয়ে যাবেন। দর্শক, তাহলে আসুন রিভাইজ করি। জমি কেনার আগে আপনি কোন কোন বিষয় আপনি দেখে নেবেন। 3টি বিষয় আপনাকে খোঁজ নিতে হবে। প্রথমত, সিএস রেকর্ড থেকে বর্তমান যার কাছ থেকে কিনতেছেন তার পর্যন্ত সম্পত্তিটি ধারাবাহিকভাবে কিভাবে এলো, সেই মালিকানার ধারাবাহিকতার যে দলিল বা প্রমাণপত্র, সেগুলো আপনি নিশ্চিত না হয়ে, হাতে না পেয়ে সম্পত্তিটি কিনবেন না। 2 নম্বর হচ্ছে, যার কাছ থেকে সম্পত্তিটি কিনছেন তার নিজের ইনপারসন, তার নিজের ফিজিক্যালি দখল আছে কিনা। আপনি সেই সম্পত্তিটি যাবেন, যে আশেপাশের যে নেইবার আছে, প্রতিবেশী আছে, তাদের কাছে জিজ্ঞাসা করবেন যে এই সম্পত্তিটি কার, দখল কার। গোপনে কোনো কিছু ব্যাপার নেই, আপনি নিজের টাকাতে জমি কিনছেন, এখানে গোপনীয়তা বা চক্ষু লজ্জা এর কোনো সুযোগ নেই। আপনি সরাসরি সবার কাছে জিজ্ঞাসা করেন যে সম্পত্তিটি কি তার নাকি। ঠিক আছে, যদি এলাকার লোক সবাই বলে যে হ্যাঁ এটি তার, এটি তো ওনারই দখলে, বা যদি তারই বাড়িঘর থাকে, অবকাঠামো থাকে, তাহলে তো আরও ভালো। ওকে, আপনি নিশ্চিত হয়ে নেবেন যে জমির দখলটা অবশ্যই দলিল দাতার আছে। ঠিক আছে, তাহলে উইদাউট পজিশনস, এই দলিল দাতার পজিশন মানে দখল ছাড়া আপনি সম্পত্তি কিনবেন না। কিনলে ওই টাকাটা জলে যাবে। যদি মালিকানা ধারাবাহিকতা মিল না থাকে, সম্পত্তি কিনবেন না। কিনবেন, টাকাটা জলে যাবে। সর্বশেষ যেটি রইল সেটি হচ্ছে এই সম্পত্তিটি অন্য কোনো সংস্থার অন্তর্ভুক্ত কিনা, অন্য কোনো সংস্থা এর মালিক কিনা। খুব সাবধানভাবে এটি দেখে নেবেন, একটু সময় নিয়ে, যাতে আপনি ঠকে না যান, আপনি প্রতারিত না হন। দর্শক, এই 3টি বিষয় দেখলে, এই 3টি বিষয়ে জমি কেনার আগে যদি আপনি পর্যালোচনা করেন, আমি নিশ্চিত আপনি প্রতারিত হবেন না। সবার সুস্বাস্থ্য এবং শুভকামনা এই প্রত্যাশায় শেষ করছি আজকে।